আচ্ছা, বিশেষ্য সর্বনাম বিশেষণ অনুসর্গ এটা মূলত 5 মিনিটের পড়া গ্রামার। এটা হলো গিয়ে নাউন। সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন। বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অনুসর্গ মানে প্রিপোজিশন। আমরা গত ক্লাসে এগুলোর সাথে পরিচিত হয়েছি, আর আজকে আমরা এটা কি করব, বিস্তারিত জানবো। বুঝছো এবার? ঝড়ে কাঁপে নীরের পাখির জোড়ায় মায়ের ডানা। চরিত্র দ্বারা বোঝানো হচ্ছে সন্তানের মৃত্যুর কথা মনে জাগা, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, মায়ের আতঙ্কিত অবস্থা রোগমুক্তির লক্ষণ। এখানে খ হবে কি? হ্যাঁ, এখানে খ হওয়া ভালো। বাঁচার তীব্র আকাঙ্ক্ষা যেটা, এটাই উত্তর। হ্যাঁ, কোনো কোনো জায়গায় এটার উত্তর এদিক ওদিক করা আছে। আখমার, আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা। আমিও দেখেছি এটা, এটার উত্তর এটাই হবে। ঝড়ে যে মায়ের ডানা ধরে পাখি কাঁপছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার চলো আমরা বিশেষ্য নিয়ে একটু কথা বলি। বিশেষ্য বেসিক্যালি 6 রকমের। আমি ইংরেজিটা লিখে দিব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ তোমরা ইংরেজিটা বেশি পারো। এরপর আমি কিভাবে পার্থক্য করবো সেটা বলে দিব। যেটা নাম বিশেষ্য, এটাকে বলা হয় প্রপার নাউন। এটা নাম বিশেষ্য এটাকে কি বলে? প্রপার নাউন। যেটা জাতি বিশেষ্য, এটাকে বলা হয় কমন নাউন। আচ্ছা, যেটা বস্তু বিশেষ্য, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেটা সমষ্টি বিশেষ্য, এটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেটা গুণ বিশেষ্য, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেটা ক্রিয়া বিশেষ্য, এটাকে বলা হয় ভার্বাল নাউন। তোমরা ইংরেজি গুলো পড়ছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, তাহলে আমার তোমার বোঝাইতে খুব সহজ হবে, মানে টাইম কম লাগবে আর কি। নাউনের ইংরেজি ক্লাসিফিকেশনটা তো জানো? ওকে, অলমোস্ট 98% তোমাদের জানা আছে। তো তোমরা বলার সাথে সাথে ধরে ফেলতে পারবা। আচ্ছা, আসো বুঝাই দিচ্ছি। নাম বিশেষ্য আর জাতি বিশেষের পার্থক্যটা কি? এখানে আসো, এটা দেখো, উদাহরণ দেখো, সংজ্ঞা পড়ার দরকার নেই। দেখো তো বুঝছো কিনা। জাতি বা শ্রেণী মানে হচ্ছে পুরাটা মানুষ, বললে পৃথিবীর সব মানুষ। সেখান থেকে আমি যদি একজনকে আলাদা করি, সেটা হাবিব। বুঝছো? বা আমি ধরো বললাম হচ্ছে, ধরো ফুল, ফুল বলে পৃথিবীর সব ফুল। সেখান থেকে যদি আমি একটাকে আলাদা করি, ধরো গোলাপ, এটা হচ্ছে গিয়া উপরের নাম বিশেষ্য। ধরো আমি এখানে বললাম শহর, শহর মানে তো সব শহর। আমি একটাকে আলাদা করে বললাম যে ঢাকা, এই যে আলাদা হয়ে গেল। আমি বুঝতে পারছি এবার? কত সিম্পল দেখো, খুবই সিম্পল, রাইট? আচ্ছা, এরপরে বস্তু বিশেষ্য। এগুলো সাধারণত আমরা জানি কাউন্টেবল আনকাউন্টেবল এর জিনিসগুলো, মানে ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল আর আনকাউন্টেবল। তাই না? যেমন ইট পাথর, এগুলো কাউন্টেবল। আর যদি বলা হয় লবণ বা চিনি বা চাল, এগুলো আনকাউন্টেবল। ওকে, এরপরে সমষ্টি বিশেষ্য। সমষ্টি মানে বুঝবা, এটা যোগ ফল। আমি এখানে লিখে দিই, দেখো। আমার আমার এই ট্রিক গুলো মনে রাখবা, সংজ্ঞা পড়ার তোমার দরকারই নেই, এখানে কিচ্ছু পড়ার দরকার নেই। জনতা অনেক মানুষ, পরিবার বেশ কয়েকজন মানুষ, ঝাঁক মানে অনেকগুলো পাখি, বাহিনী মানে অনেকগুলো সোলজার, মিছিল মানে অনেক মানুষের সমষ্টি, মানে যোগফল। অনেকে না মিললে এটা হয় না। ঠিক আছে? আচ্ছা ভাই, কি তোমাদের থেকে একটু একটা ছোট ব্রেক নিতে পারি? একটা দরকারি ব্রেক নেবো ভাইয়া, হ্যাঁ। 5 মিনিটের ছোট্ট ব্রেক নিব। লিখে দিয়ে গেলাম।
আর কই, স্যার তো আসছে। আমরা নাম এবং জাতি বিশেষে ছিলাম, তাই তো? কমন নাউন এবং প্রপার নাউন নিয়ে আলোচনা করেছি। ওকে, আল্লাহর ওলিদের এবার কি অজুহাত দিবেন সাজিদ? এটা বড় অজুহাত রে। আচ্ছা, বস্তু বিশেষ্য, কোন দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে। ওই যে বলছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল, আমরা এখানে আসছিলাম জনতা, যোগফল, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল, এগুলো আমরা বলেছি তাই না? এগুলো সমষ্টি। তো সমষ্টি মানেই তো যোগফল। তো যেখানে যোগফল আছে এটা সমষ্টি বিশেষ্য হবে, খুব সহজে বোঝো। এখন দেখো, সরলতা কেন সমষ্টি বিশেষ্য হবে না? কারণ সরলতা যোগফল বলতে কিছু নাই। এবার গুণ বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কথার আসল অর্থ তুমি ডিকশনারিতে যাও, গিয়ে লেখো অ্যাবস্ট্রাক্ট মানে কি, দেখবে অ্যাবস্ট্রাক্টের অর্থ আসবে বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, বিমূর্ত মানে অবাস্তব, দেখা যায় না, ধরতে পারবে না আর কি। মূর্ত না, বিমূর্ত। মানে মানুষের কিছু গুণ, মানুষের কিছু কোয়ালিটি তুমি দেখতে পাও না, ধরতে পাও না, কিন্তু ফিল করতে পারো, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। এটা ইংরেজিতে চিনবার উপায় আছে। যেমন টিচার তোমাকে যখন ইংরেজি পড়াবেন, বা স্যাররা যারা পড়াইছে তোমাদের একবার বলছে স্যাররা, যেখানে সাধারণত ইংরেজিতে শেষে সিওয়াই যুক্ত থাকে, নেস যুক্ত থাকে, তারপরে লেস যুক্ত থাকে, তারপরে টিওয়াই যুক্ত থাকে, যেমন অ্যাবিলিটি। তারপরে সরলতা, সরলতাকে ইংরেজি কি বলা হয় বলো? তারপরে দয়া, দয়াকে কি বলা হয় বলো? আনন্দকে কি বলা হয় বলো? গুরুত্বকে কি বলা হয় বলো? দেখো এই কথাগুলো মিলে যাবে। আমি বলছি না শুধু এগুলোই, এর বাইরে অনেকগুলো আরো লক্ষণ আছে, যেমন ইম্পর্টেন্স, সিই যুক্ত আছে এখানে, হ্যাঁ। তারপরে যেমন দেখো হ্যাপিনেস, বুঝতে পারছি। তারপরে যেমন ধরো হচ্ছে লোনলিনেস, হ্যাঁ। তারপরে তোমার আর কি আছে এরকম করে, হ্যাপিনেস। তারপরে তোমার হচ্ছে টিওয়াই যুক্ত আছে, যেমন অ্যাবিলিটি, জেনারসিটি, মডার্নিটি, এরকম। তাহলে এই যে সরলতা, দয়া, আনন্দ, তারপরে গুরুত্ব, তারপরে যৌবন, সুখ, চাঞ্চল্য, এই জিনিসগুলো হচ্ছে প্রকৃতপক্ষে এগুলো কোয়ালিটি। এগুলো দেখা যায় না, ধরা যায় না। অনেস্টি, মডেস্টি, কাইন্ডনেস, গ্রেটনেস, সবাই বলতেছো। এইমলেস, বিউটি, ব্রেইনলেস, ওকে, অনেস্টি, হ্যাপিনেস, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো সিম্পল। এরপরে ক্রিয়া বিশেষ্য, এটা একজন একটু আগে প্রশ্ন করছিল, বুঝে না। এটা হচ্ছে ধাতু থেকে, ধাতু থেকে তৈরি, অর্থাৎ জিনিসটা বিশেষ্য বা নাউন, বাট এটা আসছে কিসের থেকে? ধাতু থেকে। মনে রাখবা, ধাতু থেকে তৈরি। অর্থাৎ এই যে পঠন, এটার ধাতু হচ্ছে পট। ভোজন, এটার ধাতু হচ্ছে ভুজ। শয়ন, এর ধাতু হচ্ছে সু। করার ধাতু হচ্ছে কর, করানো, কর। পাঠানো, এটা হচ্ছে তোমার আমরা যদি পঠন নেই এখানে, তাহলে সহজে বুঝতে পারবা। পঠন, পঠন মানে হচ্ছে তোমার পট, এটা হচ্ছে ধাতু, বুঝছো? তো এখন এই পাঠানো, পাঠাইছে, পাঠিয়েছে, এটা পাঠ। পাঠ ওটাও ধাতু, তারপরে পট এটাও ধাতু। তো দুইটার আলাদা ফরমেশন আছে, তুমি কি করে বুঝবা? এগুলো অ্যাকচুয়ালি নাউন, কাজের নাম বোঝায়। আমি জানি তুমি আমার কথা বুঝো নাই, এখন বুঝবা। দেখো, শয়ন, শয়ন মানে ঘুমানোর কাজ। ভোজন মানে খাওয়ার কাজ, বুঝাতে পারছি? যেমন পঠন, পঠন হচ্ছে পড়ার কাজের নাম, তাহলে পঠন পড়ার কাজের নাম, ভোজন খাওয়ার কাজের নাম, শয়ন কি ঘুমানোর কাজের নাম। তো শয়ন, ঘুমানো মানে কাজ, কাজটা, কাজের নামটা হচ্ছে শয়ন। তাহলে এগুলো প্রকৃতপক্ষে কি? প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে তোমার নাউন। আচ্ছা, বলছে ডট কেন দিছেন? ডট দিছি হচ্ছে ধাতুর নিচে কখনো কখনো ডট আসতে হয়। ডট না, এটা হসন্ত। তো ধাতুর নিচে হসন্ত কখন আসে? ভাই যখন তোমাদের ধাতু পড়াবো, কাল পড়াবো, তখন এটা ব্যাখ্যা দিয়ে দিব ধাতুর নিচে কেন হসন্ত দিতে হয়। আজকে বলবো না, আজকে বললে বুঝবা না, একটু সময় লাগবে ব্যাখ্যাটা দিতে। এরপরে যেটা বিশেষ্য, সেটাই সর্বনাম। বিশেষের পরিবর্তে সর্বনাম বসে, আমরা জানি। সর্বনাম একটু ডিটেইল, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন হয়, এখানে বিশেষের পরিবর্তে সর্বনাম হয়। তুমি কেমনে বুঝবা, কিভাবে মনে রাখবা, একটু দেখো। প্রথমত বলছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক তিন রকম: বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। অর্থাৎ বক্তা পক্ষ মানে আমি, যে বলবে। শ্রোতা পক্ষ মানে যে শুনবে, তুমি, তোমরা। অন্য পক্ষ মানে যার সম্পর্কে বলবে, যার সম্পর্কে বলবে, এটা হচ্ছে শ্রোতা পক্ষ বা অন্য পক্ষ। আচ্ছা, আত্মবাচক, ভাইয়ের যেগুলো ইংরেজি মনে আছে আমি বলে দেব।
যেগুলো মনে নাই বা ইংরেজি নাই সেটা তো আমি বলতে পারবো না এখন, তাই না? ইংরেজিটা বলে দিব, তাহলে সহজে বুঝতে পারবা। দেখো, যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে আত্মবাচক বলে। রিফ্লেক্সিভ, দেখো সে নিজে, হি হিমসেলফ, তুমি নিজেই আসবে, ইউ ইউরসেলফ উইল কাম, আমি নিজেই খেয়েছি, আই মাইসেলফ। তো সেলফ যুক্ত যেগুলো থাকে সেগুলো। নির্দেশক সর্বনাম, দূরে বা কাছে বোঝায়, খুব সিম্পল। দেখো, যেমন আমি বললাম এই বইটা আমার, ওই বইটা তোমার, তাহলে একটা দিয়ে বুঝালাম কাছে, একটা দিয়ে বুঝালাম দূরে, তাই না? এই যে নির্দেশক মানে হচ্ছে দূরে বা কাছে বোঝানোর সর্বনামগুলো। আমি সহজ করে লিখে দিই, দূরে বা কাছে বোঝানোর যে সর্বনাম সেটা নির্দেশক সর্বনাম। এরপরে অনির্দিষ্ট সর্বনাম, আমি বললাম কেউ একজন আসছে, আমি কি নাম বলেছি? বলো, এই কথা বলো, আমি নাম বলেছি? কেউ একজন আসছে, নাম তো বলি নাই। তাহলে নাম হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম, কে যে আসছে আমি উল্লেখ করিনি। আচ্ছা, কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে আসি যা উল্লেখ করছি, যে হাতিরঝিল যাব, কক্সবাজার যাব, কিছু বলি নেই। আচ্ছা, কিছু একটা খাও, কিছু একটা খাও, ভাত খাও, নইলে রুটি খাও, নইলে পিঠা খাও, কিছু একটা খাও, আমি বলিনি তুমি কি খাবে। তো এই যে উল্লেখ না করা, এটাকে বলা হয় অনির্দিষ্ট সর্বনাম। এরপরে প্রশ্নবাচক, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা আমার মনে হয় বলতে হবে না, এটা তুমি এমনিই পারবা, তাই না? এটাকে ইংরেজিতে কি বলা হয়? ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এটা সাপেক্ষ সর্বনাম মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমি এটাকে লিখে দিলাম, এটা হচ্ছে তোমার রিলেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এরপরে পারস্পরিক সর্বনাম, দেখো বুঝো নাকি, এটাকে ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল, যেমন পরস্পর, মানে ইচ আদার, তারা নিজেরা নিজেরা করছে, তারা একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে কি দে লাভ ওয়ান অ্যানাদার, দে লাভ ইচ আদার। তাহলে খেয়াল করে দেখো, এবার কি রিলেট করতে পারতেছো নাকি পারতেছো না? আর সাপেক্ষ সর্বনাম গুলো চিনবা কিভাবে? সব সময় জোড়ায় বসবে, একা একা বসবে না। সাপেক্ষ মানে একা বসবে না, যেমন তেমন, যে সে যার তার, যেখানে সেখানে, যেহেতু সেহেতু, যদি তবে। অর্থাৎ এগুলো দিয়ে আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি। বলো, রিলেট করা যাচ্ছে নাকি খুব সহজ, নাকি খুব কঠিন? ক্রিয়া বিশেষ্যকে কি ভাববাচক বিশেষ্য বলা হয়? আরে কুয়াহাব, হ্যাঁ, যেটা ক্রিয়া বিশেষ্য ওইটাই ভাববাচক বিশেষ্য, একই জিনিস। আগের বইয়ে দুটোই নাম ছিল, তোমার এখন বইয়ে শুধু ক্রিয়া বিশেষ্য নামটা আছে। এরপরে সকল বাচক সর্বনাম, এটার নাম যোগফল সর্বনাম। আমি যেভাবে বলি এভাবে পড়বা। এগুলা মূলত বলছিলাম না 5 মিনিটের পর, আসলে সকল বাচক মানে এগুলো যোগফল সর্বনাম। দেখো তো যোগফল আছে নাকি? সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব আছে, যোগফল আছে? ইয়েস অর নো, দ্রুত হাউমাউ করে বলে দাও। ওকে। পারস্পরিকটা কি? দুজনে মিলে যেটা হয়। পারস্পরিক মানে দুজনে মিলে, পরস্পর, নিজেরা নিজেরা, দুই পক্ষ যেটা। এটাকে পারস্পরিক সর্বনাম বলা হয়, ব্যতিহারিক সর্বনাম বলা হয়। ব্যতিহার মানে দুই পক্ষ। ক্লিয়ার এবার? এরপরে অন্যবাচক সর্বনাম, এই নামটা যেমন সর্বনাম গুলো তেমন। দেখো, অন্যতে অ, এখানে দেখো অ, অ, অপর, তাহলে অন্য, অপর, অমুক সবগুলো অ। তো যেটা পর আর যেটা অন্য, দুইটা একই অর্থ দেয়, শুধু আলাদা। তো এই অপর আর পর একই কথা। ইয়েস। তো অন্যবাচক সর্বনাম অ দিয়ে যেগুলো নিজে বাদে অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে যেগুলো বোঝায় সেগুলো অন্যবাচক। বুঝছো নি? গেছে? ওকে, এবার আসো বিশেষণ। বিশেষণটা আগের বই একটু কঠিন ছিল, এখন ভালো হয়েছে, তোদের জন্য সহজ করে ফেলাইছে। আর সহজ এমন করা করছে, একদম 6 এর বই লেভেলে নিয়ে নামায় নিছে। আচ্ছা, আমি এখানে একটু একটু মনোযোগ দাও। জাস্ট 1 মিনিট টাইম লাগবে বিশেষণ বুঝতে, 1 মিনিট। একটু মনোযোগ দিতে হবে। আমি মাঝখানের জায়গায় কিছু বলবো না, মাঝখানটা আমার ব্যাখ্যা, আমি এমনি বলে যাবো, আমি পড়বো না। আমি এই পাশটা দেখাবো আর এই পাশটা বোঝাবো, তুমি দুটাকে রিলেট করবা। ওকে? দেখো, বর্ণবাচক মানে কালার, এই যে এখানে নীল, এখানে সবুজ, তারপরে ধরো এখানে লাল। তারপরে ধরো বলছে গুণবাচক, মানে কোনো কোয়ালিটি বোঝাবে। ছেলেটা কেমন? খুব চালাক। পানিটা কেমন? খুব ঠান্ডা। বুঝছো কিনা বলো তো? এইটুক বুঝছো কিনা? হ্যাঁ, আগের বইয়ে পানিকে ঠান্ডাকে অবস্থা লিখছিল, এখন বইয়ে গুণ আছে, তো বইয়ে যেটা ছিল তুমি মুখস্থ করে ফেলো, পেস লাগায় না। ওকে, এবার এখানে দেখো অবস্থাবাচক,
মানে সিচুয়েশন ডিমান্ড করতেছে। ট্রেনটা কেমন? চলন্ত অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় না। পদার্থটা কেমন? তরল অবস্থায় আছে। তিন অবস্থায় থাকতে পারে পদার্থ, এখন আছে তরলে। এরপরে ক্রম। ক্রম মানে সিরিয়াল, আমি ইংরেজিতে বলি তাহলে সহজে বুঝবা। সিরিয়াল বানানে মনে হয় কি আছে রে, এই ও ইউ তো নাই, ভুল করে আলছি। আচ্ছা, দেখো সিরিয়াল মানে হচ্ছে যে 1 টাকা, 8 দিন, সিরিয়াল সংখ্যা। এরপরে হচ্ছে পূরণবাচক, তৃতীয় প্রজন্ম, 34তম অনুষ্ঠান। তোমাদের সংখ্যাবাচক শব্দ ভাইয়া পড়াইছি, মনে করে দেখো। এই পূরণ মানে গুণফল না। যদি এই লেভেলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম যদি গুণে, তাহলে বলা হয় পূরণ সংখ্যা। মনে আছে না নাই? কথা বলো না কেন, হাউ মাউ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ওগুলোকে পূরণ সংখ্যা বলে। তো এই হলো পূরণ, থাকলে পূরণ। আচ্ছা, এরপরে পরিমাণ বাচক। দেখো তো, আধা কেজি, অনেক লোক। ইয়েস, পারবা এবার? মাঝখানে তো সংখ্যাগুলো আমি যে বলতেছি এগুলো মাঝখানে লেখা। এরপরে বলছে উপাদান বাচক, মানে কি নিয়ে তুমি বানাইছো? বেলে মাটি, পাথরের মূর্তি, অর্থাৎ মাটির মধ্যে বালুর পরিমাণ বেশি আর মূর্তিটা পাথর দিয়ে বানানো, এই হচ্ছে কথা। বেলে মানে হচ্ছে মাটিতে বালুর পরিমাণ বেশি, তো বালু হচ্ছে ওই মাটির প্রাইম উপাদান। একটা মাটিতে অনেক লেভেলের উপাদান থাকে, কম্পোনেন্ট থাকে। তো যেখানে বালু, পলি এগুলো সব সমান পরিমাণে আছে, এটা বলা হয় দোআঁশ। আর যেখানে তোমার বালুর পরিমাণ বেশি, পলির পরিমাণ সামান্য, তারা বলা হয় বেলে মাটি, মানে যেখানে তোমার টক ফলগুলো চাষ হয়। এরপরে প্রশ্নবাচক, দেখো কেমন গান, কতক্ষণ সময়, এগুলো সবসময় প্রশ্ন করা যাবে, তাই না? কেমন হয়েছে আমার রান্নাটা, কেমন দেখেছো পাত্রী, কেমন গান গাইছে, সবগুলি কোশ্চেন। এরপর নির্দিষ্টতা বাচক, মানে একদম নির্দিষ্ট করে দেবে এই দিন, এই দিনে, সেই সময়। মনে করো আমি বললাম যে আজকের দিনে, আজকে কত, 1 তারিখ, তাই বললাম যে এই দিনে সেটা ঘটেছিল গত বছর, এই দিনে ঘটেছিল মানে ওই এই তারিখে ঘটেছিল, খুবই নির্দিষ্ট। সেই সময়, অর্থাৎ আমরা যখন কথা বলেছিলাম 4:30টার দিকে, বা ক্লাস যখন শেষ হয়েছিল, তো ওটা সেই সময়, কোন সময়কে নির্দিষ্ট করে যদি বলে। এরপরে ভাববাচক, খুব ভালো খবর ও গাড়িটা বেশ জোরে চলছে। দেখো, যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেগুলোকে বলা হয় ভাববাচক। এটাকে সহজে বোঝার জন্য আমি একটা নতুন নাম দিয়েছি, এটা আগের বইয়ে ছিল। এটাকে বলা হয় বিশেষণের বিশেষণ। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে বিশেষণের বিশেষণ। এখন দেখো, এবার এবার ধরতে পারছো কিনা? এবার আমি এখানে লিখি, দেখো গাড়িটা বেশ জোরে চলছে, আমি সহজ বাক্য লিখি। আমি বললাম একটু পানি দাও, যেটা দিয়ে পরিমাণ বোঝায় সেটা বিশেষণ হয়। এখানে একটু পানি দাও, এটার মধ্যে বিশেষণ কোনটা দ্রুত বলো দেখি, সবার আগে কে বলতে পারে? এটা একটা অ্যাডভার্বের মতো, হ্যাঁ অনেকটা অ্যাডভার্বের মতো, রাইট। এটা অ্যাডভার্বই বলতে পারো, অ্যাডভার্বের মতো, এটা ক্রিয়া বিশেষণের মতো কিছু না। অ্যাডভার্ব তো ক্রিয়াকে বিশেষিত করে, এখানে নাউনকে করবে। ইয়েস, একটু। যারা পানি বলছো ভুল বলছো, পানি তো নাউন, একটু পরিমাণ বুঝাইছে এটা দিয়ে, তাই না? একটু এখানে বিশেষণ। আচ্ছা, এখন আসো, আমি যদি বলি একটু পানি দাওকে যদি এখানে আরেকটা বিশেষণ নেই, আমি যদি বলি সামান্য একটু পানি দাও, তাহলে বিশেষণ কয়টা হলো? 2টা হলো। সামান্য এটাও বিশেষণ, পরিমাণ বোঝাচ্ছে। একটু এটাও বিশেষণ, পরিমাণ বোঝাচ্ছে। তো এটা হলো বিশেষণ 1, এটা হলো বিশেষণ 2, তাই না? তো প্রথমটাকে বোঝানোর জন্য আমি আরেকটা বিশেষণ নিছি, কথা বলো ঠিক কিনা? তো দ্বিতীয়টা যেটা, সেটা হলো বিশেষণের বিশেষণ। আমরা সময় পাওয়ারের উপরে পাওয়ার দেই না? ইংরেজিতে ম্যাথ করার সময় ধরো তুমি লিখলা 5 স্কোয়ার, এখন তার উপরে আবার স্কোয়ার, এমন হয় না? তো এই যে কাজগুলো আমরা করি, পাওয়ারের উপরে যে পাওয়ার দেই, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তুমি একটা বিশেষণ নিছো, সেটাকে বিশেষিত করার জন্য আরেকটা নিছো, ওই যে অতিরিক্তটা নিলা যেটা বিশেষণের বিশেষণ, এটা বলা হয় ভাববাচক বিশেষণ। বোঝা গেছে? বলো বলো বলো। বিধেয় বিশেষণ, বাক্যের বিধেয় অংশে যে বিশেষণ থাকে তাকে বিধেয় বিশেষণ বলে। এটা বাক্যের 2টা বেসিক জায়গা, একটা হচ্ছে তোমার উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। যেমন আমি বললাম সাকিব গতকাল ভালো
ক্রিকেট খেলেছে। আরে কালকে খেলেনি, আবার লাইগ আমার পিছনে। তো সাকিব মানে কি? সাবজেক্ট। এই সাবজেক্টকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। একটা বাক্যের দুইটা বেসিক পার্ট আছে, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট, আর বাকি অংশটাকে বলা হয় বিধেয়। এখন বলো, বিধেয় অংশে বিশেষণ কোনটা? এই বাক্যে বিধেয় পার্টে কোনটা বিশেষণ? দ্রুত বলো তো, কথা বলো। ভালো, 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 ইয়েস। তো বিধেয় পার্টে যে বিশেষণটা থাকে ওটাকে বলা হয় বিধেয় বিশেষণ। বুঝেছো কি? ওকে, বিধেয় পার্টে যে বিশেষণটা থাকে সেটাকে বলে বিধেয় বিশেষণ। এই যে লোকটা পাগল, লোকটা উদ্দেশ্য, পাগলটা নিজেই বিশেষণ। পুকুরের পানি ঘোলা, পুকুরটা উদ্দেশ্য, ঘোলাটা বিধেয় এবং সে বিশেষণ। বোঝা গেছে? নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এবার আসো অনুসর্গ। অনুসর্গ এখানে পড়ো, বাকি কিচ্ছু পড়তে হবে না, শুধু এই লাইনটা পড়ো। এটা আমার সাথে দুইবার পড়ে ফেলাও এখনই। দেখো তো সবগুলোর ইংরেজির প্রিপোজিশন হয় কিনা। অপেক্ষা মানে এখানে ওয়েট করা না তো, অপেক্ষা মানে দেন। আমরা বলি না রহিম অপেক্ষা করিম 2 বছরের বড়। রহিম ইজ ওল্ডার দেন করিম ফর 2 years। তাহলে দেনটা, এটা ইংরেজিতে প্রিপোজিশন। অবধি মানে টিল, আনটিল। অভিমুখে মানে কোনো কিছুর দিকে, মানে ইংলিশে এটাকে আমরা টু বলি। দেখো, তারপরে হচ্ছে তোমার আগে, আগে মানে হচ্ছে বিফোর। উপরে মানে অন, আপ, অ্যাভাব। করে মানে হচ্ছে ইংরেজি আমরা বলি না এত করে বললাম তারপরে সে শুনলো না। অনেক সময় এই যে চাপ দেওয়া অর্থে আর কি, এত করে বললাম, এই করে মানে কাজ করে না আর কি, এত করে বুঝালাম। এটাকে বাংলায় অনুসর্গের সাথে ব্যবহার করা যায়। কর্তৃক মানে হচ্ছে বাই, উইথ, দ্বারা দিয়া কর্তৃক আর কি। কাছে মানে নিয়ার, কারণে মানে বিকজ, ছাড়া মানে হচ্ছে উইদাউট, জন্য মানে তো ফর, তবে মানে অনেক সময় সো অর্থে ব্যবহার হয়। তারপরে তোমার এই থেকে থেকে শুরু করে হতে পর্যন্ত যত কিছু দেখতেছো সবগুলোতে দেখো তো একটা করে হয় কিনা, ইংরেজি প্রিপোজিশন হয় কি হয় না? হ্যালো? ওকে, আচ্ছা। ইংরেজি বাংলা সবসময় কি হতে পারে না। একজন বলছে শেষ করেন, তোমার ভালো না হলে তুমি লিভ করে ফেলো। তুমি তো আমাকে প্রেশার করতে পারো না শেষ করেন, শেষ করেন। ফখরুল, এটা কি ধরনের কালচার? ফখরুল, কিছু শিখোনি? বনাম মানে কি? বনাম মানে ভার্সেস। বনাম মানে হচ্ছে ভার্সেস। তোমার তাড়া থাকলে তুমি লিভ করে ফেলো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, টিচারকে তুমি বলতে পারো এটা শেষ করেন, শেষ করেন। ইয়ার কি করো? আমি তোমার বাবা, বাবার সাথে ইয়ার কি করে কেউ? আচ্ছা, তারপরে আসো, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কেবারে বিভক্তি যুক্ত হতে পারে। যেমন তোমাকে দিয়ে এ কাজ হবে না, সে পরীক্ষার জন্য পড়ছে। বুঝছো? অর্থাৎ যেসব শব্দের পরে দেখো এটা তোমার পরে এখানে বিভক্তি, পরীক্ষার পরে এখানে জন্য, তো এই তোমার সাথে বসছে হচ্ছে কে, পরীক্ষার সাথে বসছে হচ্ছে র। তো অনুসর্গ যাদের পরে বসে তাদের আগে বিভক্তি আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে বিভক্তি কোনগুলো? বিভক্তি এগুলো। বিভক্তি মানে হচ্ছে তোমার এগুলো কে, তারপরে রে, তারপরে এর, এটা বিভক্তি। তারপরে র, এর, এটা বিভক্তি। তারপরে এ, অন্তস্থ, তে, এতে, এগুলো বিভক্তি। বুঝছো? এগুলো শব্দের সাথে শব্দের সম্পর্ক তৈরি করে। এগুলো তুলে দিলে অনেক সময় শব্দের সাথে শব্দের সম্পর্ক হয় না। যেমন আমরা রুমে আছি, রুমে মানে এ যুক্ত আছে, যদি এ তুলে দাও আমরা রুম আছি, অর্থ হবে না। বিভক্তি আলোচনা কারকে ডিটেল করবো আরো। অনুসর্গ দুই রকম, সাধারণ, ক্রিয়াজাত। তো সাধারণ মানে বুঝবা এগুলো জন্মগতভাবে অনেকটা নাউন টাইপ। নাউন না, ঠিক নাউন টাইপ। আমি টাইপ লিখে দিই, পরে একটা ভেজাল লাগাই দিয়ে দিবে, নাউন টাইপ শোনাবে, হ্যাঁ। আর ক্রিয়াজাত মানে হচ্ছে এগুলো ধাতু থেকে জন্ম নিবে, ধাতু থেকে তৈরি। তো ধাতু থেকে তৈরি হলে সেগুলোকে ক্রিয়াজাত বলে। দেখো, আর 1 মিনিট লাগবে ক্লাস, ক্রিয়াজাতটা বুঝো। যেমন দেখো, ভালো করে খেয়ে নাও ঢাকা থেকে। এখন যেটা করে বলা হয়েছে এটা ধাতু আছে একটা, তার মধ্যে হচ্ছে কর। আচ্ছা, থেকে যেটা বলা হয়েছে তার ভিতরে একটা ধাতু আছে, সেটা হচ্ছে থাক। তো যেগুলো ক্রিয়াপদের মূল সেগুলোকেই ধাতু বলে। যেমন থাক থেকে থাকি, থাকবো, থাকলাম, ক্রিয়াপদ হচ্ছে। করব, করি, করলাম, করেছে, ক্রিয়াপদ হচ্ছে, তাই না? তো যে মূলগুলো ক্রিয়াপদের মূল সেগুলোকে বলে ধাতু।
আর ধাতু থেকে যেগুলো অনুসর্গ আসে সেগুলো ক্রিয়াজাত। জাত মানে জন্ম নিয়েছে এমন, ক্রিয়াজাত মানে ক্রিয়া থেকে জন্ম নিয়েছে। আর এর বাইরে যেগুলো আছে সবগুলোই হচ্ছে তোমার নামজাত, অর্থাৎ যেসব অনুসর্গের সাথে ধাতুর সম্পর্ক নাই। ওকে, আচ্ছা। তো এই হলো দুটা পোল আমরা দিব, এবং পোলের পরে ক্লাস শেষ। ক্রিয়া বিশেষ্য কোনটা দিয়ে দাও, 30 সেকেন্ড টাইম পাবা। ক্রিয়া বিশেষ্য দিয়ে দাও, ক্রিয়া বিশেষ্য দিয়ে দাও। পদ্মা, গীতাঞ্জলি, পশু, পঠন। এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার যেটা ঠিক সেটা নিয়ে নিবা। আচ্ছা, এখানে ক্রিয়া বিশেষ্য হচ্ছে পঠন, কারণ তার একটা ধাতু আছে, সেটা হচ্ছে গিয়ে পট। এই পট ধাতু থেকে আসছে, তাই এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষ্য। এরপরে ক্রিয়া জাত অনুসর্গ কোনটা, উপরে কাছে থেকে অপেক্ষা দিয়ে দাও, আমরা মাত্র পড়েছি। ক্রিয়া জাত অর্থাৎ যে অনুসর্গটা ধাতু থেকে আসছে। আগেরটাও ধাতু থেকে আসা নাউন ছিল, আর এখানে ধাতু থেকে আসা অনুসর্গ, অর্থাৎ দুটোই তোমাকে আমি ধাতু থেকে কোনটা আসছে সেটা খুঁজতে বলছি। উপরে, কাছে, থেকে, অপেক্ষা। উপরে ধাতু আছে কি, কাছে ধাতু আছে, এর মধ্যে থেকে ধাতু আছে, অপেক্ষা ধাতু আছে, যেটার মধ্যে ধাতু আছে সেটা উত্তর। ওকে, আমরা এখান থেকে ক্রিয়াজাত অনুসর্গ ক্লোজ করে দেন। আমরা উত্তর পাইলাম হলো, উত্তর পাইলাম থেকে, কারণ থেকে এর একটা ধাতু আছে, সেটা হচ্ছে গিয়ে থাক। এই ছিল ব্যাপার। তো ভালো থাকো, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।